মাচ্চো শওকত তো মাচ্চো এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে বেঁধে আইএসএফ এর এই গান এখন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের গণ্ডি পেরিয়ে আমবাঙালির রান্নাঘরে, চায়ের ঠেকেও পৌঁছে গিয়েছে। একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মুখেও ঘুরে ফিরছে সেই গান। ইতিমধ্যেই প্রকাশ্যে এই গান নিয়ে নওশাদ সিদ্দিকীকে বিঁধেছেন শওকত। পাল্টা তাকে আরো দুটো শব্দবন্ধ ব্যবহার করে তোপও দেখেছেন। কিন্তু এই গানের উৎস কোথায়? ব্যুৎপত্তিগত অর্থই বাকি। আসলে এই মাত্র শব্দবন্ধের উৎপত্তির নেপথ্যে কোথাওই আইএসএফ ছিল না। বলা ভালো সেই সময় আইএসএফ এর জন্মই হয়নি। তাহলে আসলে শওকতকে মাতচোর বলে তোপ দেখেছিলেন তাঁরই দলের সহযোদ্ধা কাইজার আহমেদ। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন কাইজার আহমেদ। ও যখন সংসার জীবনে পা দিয়েছিল যুবক বয়সে, সেই সময় ওর সংসারে খুব আর্থিকভাবে অনটন চলছিল, যার কারণে ওই যে মাতলা নদীর চড়ে ওই সমস্ত জায়গায় একবারই বছরে কৃষিকাজ হতো। একবারই কৃষিকাজ হতো, যার কারণে ধরুন এক বছর ওরা চাষবাস করতো। তারপরে সেখানে মাতলা নদীর জল ঢুকিয়ে ওই জায়গাগুলো বিস্তীর্ণ এলাকায় সব ওই নোনা জল ঢুকিয়ে ওদের ওই ধান চাষগুলোকে নষ্ট করে দিত। ফের আবার পরের বছর ওরা ঋণ ফিন নিয়ে ফের আবার চাষ করতো। ফের পরের বছর এরকম পরপর 2-3 বছর এরকম এইভাবে যখন মাতলা নদীর নোনা জল ঢুকিয়ে ওই বিস্তীর্ণ এলাকা চাষবাস নষ্ট হতো, তখন আর্থিকভাবে প্রচন্ড রকম ভাবে দুর্বল হয়ে পড়ে। তখন সংসার চালানোর জন্য বাধ্য হয়ে তখন ও অন্যের ভেড়িতে মাছ চুরি করতো এবং সেই সব মাছ নিয়েও ক্যানিং বাজারে বিক্রি করতো, করে মোটামুটি করে কোনো রকম ভাবে সংসার চলতো। তাই সেসব নিয়ে মানে আর্থিক অবস্থা খারাপ হতেই পারে, আর সেসব নিয়ে আরো ব্যক্তিগত আলোচনা আমার সঙ্গে করেছে। আমি হিস্ট্রিটা জানি। বিষয়টা হচ্ছে আমি এইসব ব্যক্তিগত আক্রমণ করার কোনো রকম ভাবে পক্ষ নয়, এই ধরনের রুচি আমারও নয়। কিন্তু শওকত মোল্লা ও রাজনীতি করতে এসে 2011 সালের নভেম্বরে যখন ওর তৃণমূল কংগ্রেসে আসার জন্য ইচ্ছা প্রকাশ করে এবং ওর জীবন বাঁচাতে সেই সময় যে ওর জীবনহানির আশঙ্কা করে, কেন প্রচুর মানুষের বাম পিরিয়ডে ও ক্ষতি করে রেখে দিয়েছে এবং ওখানে যখন একটা রেভলিউশন তৈরি হয়ে যায় তখন ও বাঁচার জন্য বহু লোকের কাছে, তৃণমূল কংগ্রেসের বহু লিডারের কাছে ও হাতে ভাই ধরে যে আমি তৃণমূলে আমি ঢুকবো। তোয়া সিদ্দিকির কাছে গিয়ে ধর্মীয়ভাবে সুপারিশ করে, আমার কাছে আসে, আরো অন্য লিডারের কাছে যায়। আমি এসব কথা নিয়ে শোভনদাকে বুঝিয়ে, সেই সময় মুকুলদাকে বুঝিয়ে আমি ওকে দলে ঢোকার একটা রাস্তা তৈরি করে দিই। সেই শওকত মোল্লা মানে রাজনৈতিক ভাবে যখন প্ল্যাটফর্মে চলে এসে আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়, গিয়ে সেখান থেকে আস্তে আস্তে আমাদের উপরে টর্চার অত্যাচার শুরু করে 2018 সালের পর থেকে শওকত। এবং তাকে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করি, ভাই তুমি আমাদের দলে এসে রাজনীতি করো, আমরা তোমার সহযোগী হিসেবে আছি, কোনো অসুবিধা নেই। তার মানে তুমি এই নয় যে আমাদেরকে তুমি মারিয়ে যাবে। ও সেই ওর যে পুরনো স্টাইল, সেই পুরনো স্টাইল ফের আবার ফিরে পেয়ে মানে ফের মানুষের উপরে টর্চার অত্যাচার, পাশাপাশি পুরনো তৃণমূল কংগ্রেস যারা করে তাদের উপরে আরো চরমতম অত্যাচার শুরু করে। 2020 সালে একটা মিথ্যে কেসে এই ভাঙড়েও আমাকে ফাঁসিয়ে প্রায় 9 মাস বাড়ি ছাড়া করে রাখে। সেই সময় ওই আইএসএফ দলের উৎপত্তি হয় এবং আব্বাস সিদ্দিকির সাথে ওর ঝামেলা। তো সেই সব এ কারণে 2021 সালের পর থেকে ও আমাকে সম্পূর্ণ কন্ট্রাক্ট করতে থাকে। আমি এখানে দলের জন্য চেষ্টা করি, দল রিজাউল করিমকে এখানে 9 মাস বাড়ি ছেড়ে থাকার পরেও আমি এসে দলটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্টে আমি সেই দলটা ফের শুরু করি। এখানে দলের পরাজয় হয়, আমি লাস্ট টাইম পুরোপুরি করে উঠতে পারিনি। এবারে বিষয়টা হচ্ছে ও 2023 সালে ভাঙড়ে যখন অবজারভার হিসেবে আসে, ওর প্রথম কাজ হলো ও আমাকে পুরো সাইডলাইন করে আমাকে বিভিন্ন কায়দা করে স্টেজে মঞ্চে লোককে দিয়ে আমাকে অপমান করা, তারপরে টিকিট না দেওয়া, টিকিট দিয়ে সেই টিকিট মানে 3:30টার সময় আমাকে দিয়ে বলে যে উইথড্র করে আসো। আমি কোনো কথা এটা করে আমি উইথড্র করে আসি। আমার মিসেসকে প্রদান করার কথা, সেই কমিটমেন্ট করে আমাকে চিট থেকে আমার মিসেসের নাম আসে, সে প্রদান করলো না। তারপরে আমি 2023 সালের পর থেকে আমি বলছি ভাই এর সঙ্গে আমি রাজনীতি করবো না, আমি আমার মতো সাইলেন্ট হয়ে যাবো। গিয়ে প্রায় 2 বছর আমি কোনো রকম ভাবে কোনো অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম না। ও 2025 সালে 25শে অক্টোবর
আমাদের জেলায় একটা রাজনৈতিকভাবে পরিবর্তনের আশঙ্কায় আমার সঙ্গে থাকা কিছু ছেলে দিলে আমার অফিস থেকে বাইরে বেরিয়ে গিয়ে বাসন্তী হাইওয়ের উপরে ও তারা একটু বোমা টোমা ফাটায় বা একটু আতশবাজি টাজি ফাটায়। সেটা ওটি ফোনে দেখার পরে কিছু লোকজন পাঠিয়ে আমি যখন অফিস থেকে বেরিয়ে চলে আসি তার 8 ঘন্টা পরে আমার অফিসটাকে পুরো ভেঙে ভাঙচুর করে দেয়। আমি দলের কাছে বিচার চেয়ে দিদির কাছে বার্তা পাঠাই, দিদি শোনে ওকে বকাবকি করে বা চই করে। 28 তারিখে আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আক্রমণ করে। তারপরে ক্রমাগত বিভিন্ন লোককে দিয়ে মিডিয়াতে বাইট করিয়ে আমাকে হুমকি দেওয়া। তারপরে পরবর্তীতে আজ থেকে মাস 1.5 আগে ও সুপারি কিলার লাগিয়ে আমাকে খুন করবে বলে ঘাটাল থেকে ক্রিমিনাল নিয়ে আসে, সেটা আমি টিভিতে বলি এবং আমি ওর নামে এফআইআর করি থানায়। যখন এই লেভেলে চলে গেছে, যখন আমার জীবনহানি করার চেষ্টা করেছে, তখন আমি পুরো একদম মানে শপথ করে নিয়েছি যে একে যতক্ষণ না রাজনৈতিকভাবে একে আমি শেষ করবো ততক্ষণ না আমি আর মানে ঘুমাবো না, এরকম একটা অবস্থা। আমি রাত দিন এক জায়গায় করে পুরো ভাঙড়ের মানুষকে একত্রিত করে ওদেরকে আন্দোলনমুখী করে তুলি এবং তার মাঝখানে যে ও আমার সঙ্গে ওর পার্সোনাল কথা যেটা আমাকে বলে রেখে দিয়েছিল যে এই ঘটনা, আমি সেটা একদম বাধ্য হয়ে একটা প্রেসকে বলি এবং আমি এটা আমি বলেছি ওই ইলেকশন ডিক্লিয়ার হওয়ার বেশ কিছুদিন আগে। তো তো পরাজয় নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নেই। এখানে কেন মানুষ এখানে তৃণমূলের বিরুদ্ধে নয়, ভাঙড়ের মানুষ, বিশেষ করে এখানে ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং এখানে উন্নয়ন যথেষ্টই হয়েছে। কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে এখানে মানুষ ভোট দিয়েছে, রায় দিয়েছে। আগামী আর 2 দিন পরেই আপনারা বুঝবেন যে কি চরম ভাবে ও পর্যদস্ত হচ্ছে এখানে। এটা আমি আগে থেকেই বলে আছি। তাহলে আপনার এই কথাটা তো সফল, মানে এইভাবে ভাইরাল হয়েছে, এটা কি সফল তো আপনি সেদিক থেকে 200% সফল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে মাকটোর কথাটা, এটা তো তাহলে খুব ঠিক করেছে। যা সত্যি কথা জিনিসের তো মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো ওপেন চ্যালেঞ্জ করেছি, আমার সামনে বসে অস্বীকার করুক যে এটা আমি মাছ চুরি করি না, আমার বিরুদ্ধে এইটাই বলা হয়েছে। মাছ চলছে মাছ বলি যে তো অসুবিধা কি আছে? আইএসএফ কি আপনার অনুমতি নিয়েছিল এই যে শব্দটা বা এটা ব্যবহার করার জন্য? না, আমার কাছে কেউ কোনো অনুমতি নিইনি আর আমি কাউকে কোনো বাধাও দিইনি, আমাকেও জিজ্ঞাসাও করিনি। যেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছি যে তুই তো বোম মারিস, সেই কথাটা তো কোড হয়ে রয়েছে। সেই বলেছিল 2017 সালে, সেটা যেমনি ওই গানের স্টার্টিং এ ইউজ করেছে, তেমনি আমি যেমনি মাস্টার বলেছি ওটা ওই কথাটার মাঝখানে ইউজ করেছে ওরা। তাতে আমার কোনো কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। উনি তো বলছে যে আইনি পদক্ষেপ নেবে বা খুব খারাপ লেগেছে ওনার কথা বলে। ও আইনি পদক্ষেপ দিলে ও তো 3 গুণ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমিও রেডি আছি। ঠিক আছে, ও তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, যেহেতু ও দিদি বলেছিল যে তুই তো বোম মারিস। দিদির বিরুদ্ধে আইনি পদক্ষেপ দিলে আমার